ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাই, ইন্টারন্যাশনাল, আমাদের রাজনীতিবিদরা দেশের খেলোয়াড়। ডক্টর ইউনূস ট্রাম্পকে একসময় ঘোল খাওয়াইছে, বুঝতে হবে বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করেন তিনি। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নামি দামি জায়গায় গিয়ে কথা বলেন, যেখানে আমাদের সাধারণ পলিটিশিয়ানরা আজ জীবনও যাইতে পারবেন না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। নতুন রূপে রাজনৈতিক দৃশ্যপটে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা। জামাতেই ক্ষমতা আসে সেটা বলবো না, বলবো যে ভালো লাগে, পার্সোনালি একটু ভালো লাগে যে ওদের রুলসগুলো একটু অন্যরকম টাইপের। কিন্তু এখন অনেকে কমেন্ট করবে যে এই মেয়েতে যেভাবে চলাফেরা করে আবার জামাতকে ক্ষমতা চাইতেছে, জামাত ক্ষমতা আসবে। আমার ওরা যদি রুলস বানায় যে মেয়েরা এভাবে চলতে পারবে না, মেয়েরা চুল খুলে চলতে পারবে না, মেয়েরা হিসাব পর্দা করতে করবো, সমস্যা কোথায়? এটা তো আর খারাপ কিছু বলতেছে না, ইসলামের পক্ষের কথা বলতেছে। তো আমি বলবো যে শেষ বাদে আমি তাদেরকে সাপোর্ট করবো যে ঠিক আছে, ওনারা যদি রুলস করে আমি বোরখা হিসেবে পড়ে চলবো, আমার তো কোনো সমস্যা নেই। একটি কথায় কথা বলে থাকে চুরের উপরে নাকি ডাকাত। আওয়ামী লীগের লকডাউনে যে কর্মীরা এসে মিছিল করেছে তাদেরকে বলে এনেছে মিছিলে গেলে 5,000 টাকা করে পাবা, কিন্তু মিছিল আসে, মিছিল শেষ করে যখন ফেরত গিয়েছে তখন তাদেরকে 500 টাকা করে দেওয়া হয়েছে। এই 500 টাকা 5,000 টাকার পরিবর্তে এটাকে দুর্নীতি মনে করে এখন কর্মীদের ভিতরে নেতাদের উপরে অসন্তোষ চলছে। 13 তারিখ নিয়ে এতদিন আমরা সকলে উত্তেজিত ছিলাম, এখন 17 তারিখ নিয়ে উত্তেজিত থাকতে হবে। 17 তারিখে শেখ হাসিনা সহ শেখ হাসিনার দোসরদের কি রায় ঘোষণা হতে যাচ্ছে। সাধারণ জনগণ তো সবাই বলছে রায় একটাই, সেটা হলো শেখ হাসিনার ফাঁসি চাই। রায় একটাই, সেটা হলো শেখ হাসিনার ফাঁসি চাই। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। 17ই নভেম্বরে শেখ হাসিনার যে রায় হবে, এই রায় আপনারা কি চান? আপনারাও কি শেখ হাসিনার ফাঁসি চান? একটু কষ্ট করে কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না জানিয়ে দিবেন। দর্শক শ্রোতা, বিগত 16 বছর শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকানোর জন্য কি কি কাজ করেছে সেটা আমরা সকলেই জানি। কিন্তু শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছে আমি এগুলো করিনি। যেমন 1 নম্বরে আয়না ঘরে বন্দি রেখে মানুষদেরকে যেভাবে শায়েস্তা করা হতো বা পিটানো হতো, তাদেরকে টর্চার করা হতো, একের পর এক তাদেরকে নির্যাতন করা হতো। এখন শেখ হাসিনা একটা সাক্ষাৎকারে বলেছে সেই আয়নাঘর সম্পর্কে শেখ হাসিনা কিছুই জানে না। দ্বিতীয় নাম্বার আসুন, আরো যতগুলো শেখ হাসিনা যে অর্ডার দিয়েছিল, এই যে জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপরে গুলি করা, এটা শেখ হাসিনা বলেছে এটা একান্তই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার, সেটা তারাই জানে, এটার ব্যাপারে আমি কোনো অর্ডার দেইনি, এটা আমি জানি না। এছাড়াও বিভিন্ন বিষয় অস্বীকার করেছে শেখ হাসিনা। তাতে তার অস্বীকারত্ব থেকে বোঝা যায় যে সে একদম নিষ্পাপ এবং সে ফেরেশতা সমতুল্য, শিশুর মতো নিষ্পাপ। এখন কথা হলো, আপনি এত নিষ্পাপ, তাহলে কুকুরের মতো লেজ গুটিয়ে কেন পালালেন? ভালো মানুষ হলে তো আপনি পালাবেন না। দর্শক শ্রোতা, যাই হোক, এটা আমরা সবাই জানি, এটা আমরা সকলেই জানি যে সে 16 বছর নিয়ে ক্ষমতায় থাকাকালীন কি কাণ্ডগুলো করেছে। এখন আবার যেই শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদেরকে সর্বশান্ত করেছে, জামাত ইসলামের নেতাকর্মীদেরকে সর্বশান্ত করেছে, এমন অবস্থা হয়েছিল যে জামাতের নাম জামাতের নাম শুনলেই তাকে গ্রেফতার করত। হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক সময় বলেছিল যে এমন একটা সময় আসবে যখন আওয়ামী লীগের নাম শুনলেই এই পুলিশ, যেই পুলিশ এখন জামাত ইসলামকে তাড়া করিয়ে বেড়ায়, এমন একটা সময় আসবে যখন জামাত ইসলামের কথায় আওয়ামী লীগকে এই একই পুলিশ তাড়া করে বেড়াবে, তখন তারা গর্তে ঢোকার সুযোগ পাবে না। একটা বক্তব্য দিয়ে গিয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। যাই হোক দর্শক শ্রোতা, আমি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, এখন বিস্তারিত দেখতে চলেছেন। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। নতুন রূপে রাজনৈতিক দৃশ্যপটে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা। দর্শক, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা ফয়সালা হয়ে গেছে 5 আগস্ট আওয়ামী লীগের পালানোর মধ্য দিয়ে। কিন্তু এই ফয়সালার আইনি ভিত্তি পেয়েছে জনগণের একটা আন্দোলনের ফলে। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে, নিবন্ধন তালিকা থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এখন কোনো নিবন্ধিত দল না। সো আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু তারপর আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টা কখনো সরাসরি বলে নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বরং নিউ ইয়র্কে থাকা অবস্থায় তার একটা বক্তব্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল একটা সাক্ষাৎকারে। সেটা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল এরকম, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হতে পারে, আগামী নির্বাচনে অংশ নিতে পারবে।
এরপরে প্রেস সচিব এবং আইন উপদেষ্টা এরা সবাই এটা অস্বীকার করেছেন, না প্রধান উপদেষ্টা এভাবে বলেনি, ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আসল ঘটনা হচ্ছে ওইভাবেই বলেছিলেন, পরে জনরোষ দেখে ইউটার্ন নিয়েছেন, এটা হচ্ছে আসল কথা। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারপরও নিউ ইয়র্কে বসে বলেছিলেন, নিউ ইয়র্কে থাকা অবস্থায় ভারতের একটা মিডিয়া সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল যেখানে স্পষ্ট কথা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। আপনারা দেখেছেন। তো এইখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও কার্যক্রম নিষিদ্ধ মানেই নিষিদ্ধ, এবং নিবন্ধন তালিকায় নাম নাই, নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নে আসে না। এটা হলেও তারপরেও প্রফেসর ইউনূস কখনো বলেন নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়ে অ্যাটলিস্ট চুপ থেকেছেন। কেন? প্রফেসর ইউনূস আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন, তিনি কসমোপলিটান, নিজেকে বিশ্ব নাগরিক মনে করেন। এজন্য তার বন্ধু জাতিসংঘ, তার বন্ধু যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, এরা যেহেতু কেউই কোনো দল নিষিদ্ধ চায় না, এজন্য এদেরকে বাদ দিয়ে, এদের মতামতকে উপেক্ষা করে কোনো কথা প্রফেসর ইউনূস বলেন না বা বলেন নাই। এটি হচ্ছে ঘটনা। যেহেতু এরা কেউ কোনো আওয়ামী লীগ বা কোনো দল নিষিদ্ধ চায় না, এই জন্য প্রফেসর ইউনূস নিজেও কোনো দল নিষিদ্ধ চাননি। এবং তিনি কিন্তু অনেকবার বলেছিলেন যে কোনো দল নিষিদ্ধ করা বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই, একথা স্পষ্ট করে প্রফেসর ইউনূস বলেছিলেন, কিন্তু নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। সেই ইউনূস এখন বলছেন অবশেষে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা। তাও বলেছেন কি বিদেশিদেরকে বলছেন। এটা হচ্ছে প্রফেসর ইউনূসের ঘুরে যাওয়া। প্রফেসর ইউনূস যে আসলে কোন লেভেলের খেলোয়াড়, গণভোট এবং জুলাই সনদ নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমরা বুঝতে পেরেছি। জামাতকে কিছু খুশি করেছেন, বিএনপিকে কিছু খুশি করেছেন, জামাতকে কিছু বাস দিয়েছেন, বিএনপিকে কিছু বাস দিয়েছেন, এনসিপিকে নিয়ে রহস্য রেখে দিয়েছেন, এবং পুরো পরিস্থিতি ইউনূস নিজে নিয়ন্ত্রণ রেখেছেন, এবং শেখ হাসিনার ফাঁসিও দিচ্ছেন, ফাঁসির রায়ও দিচ্ছেন। ইউনূস কিন্তু সব করছেন। এর মধ্য দিয়ে আবার তিনি ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে জড়ো কথা বলছেন। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হতে পারে মানুষ হাতে পায়ে দেবে, স্যার প্লিজ আপনি থাকেন, আপনি যাই না, বিএনপি জামাত সবাই মিলে, এনসিপি সবাই মিলে। ইউনূস কি জিনিস, ইউনূসের রূপ যে কতটা জটিল এবং কঠিন, এটা সাদা চোখে দেখা যায় না, বোঝা যায় না। অসাধারণ রাজনীতিবিদ, বিশ্ব খেলোয়াড়। আওয়ামী লীগের বিরুদ্ধে আগে থেকে কিন্তু কঠোর হননি, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে কঠোর। হাসিনার রায়ের আগে আগে স্পষ্ট করে বলছেন না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং প্রধান উপদেষ্টা চাইলে কিন্তু নির্দেশ দিলে আওয়ামী লীগের লোকজনকে ব্যাপকভাবে ধরপাকড় করতে পারতেন, কিন্তু এখন পর্যন্ত এমনকি 2023 সালের 28 অক্টোবরকে কেন্দ্র করে যে পরিমাণ বিএনপি জামাত ধরা হয়েছিল, ওই পরিমাণ আওয়ামী লীগ 5 আগস্টের পর থেকে সোফা ধরা হয়নি, তেমন কোনো অ্যাকশন পর্যন্ত নেয়নি। কিছু লোককে ধরা হয়েছে। আওয়ামী লীগের অধিকাংশ পদধারী নেতারা চাকরি করছে, বহাল তবিয়তে আছে, ছাত্রলীগের লোকজন বহাল তবিয়তে আছে, আমাদের চোখের সামনে আমরা দেখি। একজন সিভিয়ার অপরাধী বা জুলাইতে হামলাকারী সরাসরি, এদেরকে হয়তো জনগণ দেখলে ধরে, কিন্তু আমি চিনি উপজেলা আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, মাদ্রাসা শিক্ষক, কলেজের শিক্ষক, সব ঠিক আছে, কেউ কিছু বলে না। চাইলে কিন্তু ইউনূস সবাইকে ধরতে পারে, এবং তারা এখন ফেসবুকেও লিখছে আওয়ামী লীগের পক্ষে। ইউনূস ঢিল দিয়েছেন, কিন্তু যখন প্রয়োজন হবে তখন ধরবেন। এগুলো সব রেখে দিয়েছেন রিজার্ভ। যেমন বিএনপির চাঁদাবাজদের কি ধরলে ধরতে পারে না, কোনো ব্যাপার, বিএনপি কি ঠেকাবে? এদেরকে সেনাবাহিনী দিয়ে পিটিয়ে এদের চাঁদাবাজ ছুটে দিতে পারে না? পারে, কিন্তু কেন করেন? এগুলো রিজার্ভ রেখে দিয়েছেন। এটা হচ্ছে ইউনূসের পলিটিক্স। যখন কাজে লাগবে তখন এগুলো কাজে লাগাবে। যখন আদালত একটা নির্দেশনা বা কোনো একটা কারণে দেখবেন যে নির্বাচন এসটি হয়ে গেছে, তখন কি করবে? জনগণের সমর্থন লাগবে, তখন আওয়ামী লীগকে আচ্ছা মতো ধরবে, চাঁদাবাজকে ধরবে, জনগণ স্যার স্যার বলে 5 বছর 5 বছর স্লোগান দিবে। ইউনূসের রাজনীতি অত্যন্ত জটিল এবং কঠিন, এবং যেটা ছোটখাটো রাজনীতি বিশ্লেষকরা ধরতে পারে না, এমনকি বিএনপি জামাতের মতো বড় বড় দলও ধরতে পারে না। যেমন এনসিপি কে নিয়ে ইউনূসের অবস্থান কি, এটা বিএনপি জামাত এখনো ধোয়াশায়, কিন্তু এনসিপি কে নিয়ে কঠিন রাজনীতি আছে ইউনূসের। এটা আপনারা দেখবেন আরো পরে, এখন বুঝতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন স্পষ্ট করে বলছেন বিদেশিদের। কাকে বলছেন? অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর গত 13 তারিখে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন। মানে এখন যুক্তরাজ্যের কাছে বলছেন। বুঝতে পারছেন ইউনূসের রূপ? আপনারা দেখবেন এতদিন এইসব নিষিদ্ধ বা এগুলো নিয়ে একটা টু শব্দ করেন, সবসময় নিষিদ্ধের বিরুদ্ধে এই কথা তিনি বলেছেন। এখন নিষিদ্ধ এবং নির্বাচন করতে পারবে না। আন্তর্জাতিক মণ্ডলে ইউনূসের চরিত্র হচ্ছে যে তিনি ইনক্লুসিভ, তিনি উদার, এবং তিনি বলছেন যে অমুক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অতএব রাজনীতির খেলা অত্যন্ত গভীরে চলছে। ইউনূসের অনেক নতুন ক্যারেক্টার আগামী 1-1.5 মাসের মধ্যে আপনারা দেখবেন। আর বাংলাদেশের রাজনীতি নিয়ে মাল্টি লেয়ার খেলা হচ্ছে। আলী রিয়াজ খেলবেন। আলী রিয়াজকে এমনি আলী রিয়াজ কি, তাকে অ্যাজ ইফ প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট আর আলী রিয়াজ ভাইস প্রেসিডেন্ট, ওই টাইপের একটা পদে নিয়োগ দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী। এর অর্থ কি জানেন? পলিটিক্যাল বিষয়গুলো সব আলী রিয়াজ দেখবেন। আলী রিয়াজ যে কি জটিল, কিভাবে কি খেলেছেন, এই যে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে দেখেন নাই, বারবার মেয়াদ বাড়িয়ে সিস্টেমে কি করে ফেলেছে, শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে। মানে একজন শাসন করবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, বিরাট হুমকি ধমকি, যমুনা পদ্মা বানানোর হুমকি, অমুক তমুক দিবে, কিন্তু তারপরও আপনি চুপচাপ থেকে আপনি খেলে দেবেন।
এই কাজ কিন্তু করেছে। জামাত যমুনা ঘেরাও করবে অথবা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে, কত কিছু ঠান্ডা মাথায় আলী রিজা খেলে দিয়েছেন, জামাত চুপ। 8ই আগস্ট যখন ইউনূস সাহেব আমাদের সরকার প্রধান হলেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্রগুলো যখন দাবিগুলো নিয়ে নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ শাসনে চলে গেলেন সরকার, তখন তাদের দাবি কী ছিল বা বাংলাদেশের আপামর জনগণের দাবি কী ছিল ভাই? 3টা দাবি ছিল: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু কালক্ষেপণ হবার পরপরই আমরা দেখলাম বিচার সংস্কারের চেয়ে নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে একটি বিশেষ দলের প্রথম দাবি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আমরা নির্বাচন চাই, যে কোনো অবস্থায় নির্বাচন চাই। সংস্কার এবং বিচার সেটা চলমান প্রক্রিয়া, অনেক দিন লাগতে পারে। ঠিক ওই সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একদম ডিটারমাইন্ড ছিল যে উনি সংস্কার না করে, বিচার না করে নির্বাচনে যাবেন না। তারপর পানি অনেক ঘোলা হয়েছে ভাই। একটা সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন, তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং একসময় ফেব্রুয়ারি 2026 নির্বাচনের কথা ঘোষণা করেছেন। তখন আমরা ভেবেছিলাম যে জুলাই সনদটা পাশ করে তারপর উনি বিচার কার্য চালিয়েছেন, বিচার কার্য চলছে এবং বিচার কার্যের অগ্রগতি দৃশ্যমান। এটা নিয়ে কোনো মানুষেরই কোনো সন্দেহ নেই বা কোনো অবিশ্বাস নেই, এটা একদম দৃশ্যমান যে বিচার হচ্ছে। আমরা প্রায়শই দেখছি, এমনকি বিচার কার্যটা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে জনগণের কাছে একদম পৌঁছে দিয়েছেন। এটা একটা ভালো কাজ করেছেন। 3টির মধ্যে একটি কাজই উনি সুন্দরভাবে সম্পাদন করতে পারছিলেন। রইল সংস্কার মানে জুলাই সনদ। এটা নিয়ে অনেক পানি খোলা হয়েছে ভাই। আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যখন এনসিপি গঠিত করলো, তারপর একটা সময় বেঁধে দিল এই সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদটা কেন বাস্তবায়ন করতে হবে? জুলাই সনদটা বাস্তবায়ন না করলে আপনারা একটা জিনিস তো বোঝেন, পরবর্তী সরকার যেই আসবে, এই যে ছেলেগুলো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে উপদেষ্টা পরিষদ, কেউ বাঁচতে পারবে না। এই সনদ যদি পাস না হয়, জুলাই সনদ যদি পাস না হয়, জুলাই সনদ যদি আপনারা কবরে ফেলে দেন, জুলাই সনদকে যদি অবজ্ঞা করেন, তাহলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই ছেলেগুলো, এই নাহিদ, সার্জিস, হাসনাত, এরা। এর মূল কারণ হলো আপনারা একটা জিনিস একবার হয়তো ধরে নিন, আমরা মানে ইমাজিনেশনে বললাম যে আওয়ামী লীগ আবার কখনো পাওয়ারে আসলো। আওয়ামী লীগ এসে প্রথম কাকে ধরবে? বিএনপিকে ধরবে? না। জামাতকে ধরবে? না। আওয়ামী লীগ এসে প্রথমেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুঁজে বেড়াবে এবং এই ছেলেগুলোকে খুঁজে বেড়াবে যারা তার বুকে ছুরি মেরেছে, যারা তাকে এখান থেকে বিতাড়িত করেছে। সুতরাং এদের এক্সিটটা ছিল জুলাই সনদের জন্য সবচাইতে বড় ইস্যু। বাংলাদেশের মানুষও তাই চায়। বাংলাদেশের মানুষও ভাবে যে এই ছেলেগুলোর জন্য এত বড় একটা আন্দোলন সাকসেস হয়েছে। যদিও বারবার বলি, এই আন্দোলনের পিছনে আপামর বাংলাদেশের মানুষের দান ছিল, কিন্তু প্রধান ভূমিকা রেখেছে এই ছেলেগুলো। এরা যেন একটা সেফ এক্সিট পায়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো উড়ে এসে জুড়ে বসেছিল। ওই সংগ্রাম যখন শুরু হয়েছিল, তার কয়েকদিন আগেও জানতো না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হবেন। উনি ছিলেন প্যারিসে, ওনার সাথে 4 অগাস্ট কথা বলে তারপর ওনাকে আনানো হয়েছে। উনি তো এসে গেছেন ফেসে। এখন উনার যে একটা সেফ এক্সিট দরকার, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কারণ পরবর্তী সরকার এসে যদি কখনো অতীতের সমস্ত ঘটনা নিয়ে কোনো রকম হামলা মামলা করতে চায়, এর জন্য প্রচুর সুযোগ রয়ে গেছে। এই সুযোগটাকে বন্ধ করবার জন্যই এই জুলাই সনদকে বাস্তবায়ন করবার একটা প্রক্রিয়া চলছিল বহুদিন যাবৎ, যেটা শেষ পর্যন্ত হলো, কিন্তু শেষ হইল না ভাই। জুলাই সনদ এখন কোথায়? জুলাই সনদ কোথায় থাকবে শেষ পর্যন্ত? যদি কি ডিসিশন তো হয়েই গেছে, ইলেকশনের দিন গণভোট হবে এবং ওই তখনই জুলাই সনদ পাস হবার জন্য এটার প্রক্রিয়াধীন হবে, তাই নয় কি? এর আগে তো হচ্ছে না, উনি সাইন করে দিয়েছেন, কিন্তু পাস করতে হবে তো হয় গণভোটে নয় সংসদে। গণভোটে হবার পরেও পরবর্তী সংসদে যারা আসবেন, যারা সরকার গঠন করবেন, তারা কি গ্যারান্টেড যে এই জুলাই সনদ তারা পাস করবেন? না, গ্যারান্টেড না। কারণ আজকেও সালাউদ্দিন সাহেব কি বলেছেন সেটা একবার শুনুন। যুগান্তরে সালাউদ্দিন সাহেব বলেছেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধন করা যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। ক্লিয়ার? মানে এই যে আমরা গণভোট করছি, এটা দিয়ে হবে না, জাতীয় সংসদে করতে হবে। যে কথাটা আব্বাস সাহেব বহুদিন আগে বলেছেন যে এইসব সনদ ফনদ জুলাই চার্টার যা আছে এগুলো সব আমরা ছুঁড়া ফেলাই দেবো। সালাউদ্দিন সাহেব সেই ভাষায় বলেনি। উনি যেটা বলতে চেয়েছেন যে গণভোট দিয়ে পাশ করলে কি হবে, যদি পাস করে, আর গণভোটে যদি না হয়, না যদি জয়যুক্ত হয়, তাহলে তো অন্য আলোচনা। গণভোটে যদি জয়যুক্ত হয়, তাহলেও এই যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন করা সম্ভব নয়, এটা সংসদে গিয়ে করতে হবে। সংসদে যদি বিএনপি ধরে নিলাম 151টা সিট পেয়েছে বা তারা সংখ্যাগরিষ্ঠ, তারা যদি মনে করে যে এই জুলাই সনদকে আমরা এখন আর বৈধতা দেবো না, আমি আপনি কেউ কিছু করতে পারবো না। যদি অনেকে বলছেন যে হ্যাঁ, এত বড় বিট্রে করলে ওনারা বাঁচবে না, সরকারকে কেউ ছাড় দিবে না, সেটা তো পরের আলোচনা।
সেটা তো পরের আলোচনা। আমরা জানি যে বাংলাদেশে যে ধরনের আন্দোলনের পথে বাঙালিরা নেমেছে, এখন যে কেউ যে কোনো ডিসিশন নিতে পারবে না। কিন্তু উনি যে কথাটা বলেছেন, এই কথাটা কি আপনি ফেলে দিতে পারবেন? যে জুলাই সনদ যদি কোনো কারণে হ্যাঁ ভোটে পাসও হয়, কিন্তু সেটা সংসদে আবার পাস করাতে হবে। সংসদে পাস করানো মানে তারা যদি সংখ্যাগরিষ্ঠ হয় তারা নাও করতে পারে, তারপর আপনারা আন্দোলন করবেন, তারপর হয়তো আরেকটা দ্বিতীয় আন্দোলন শুরু হবে। সেই আলোচনাটাকেই বাইরে রাখলাম। এতে করে লাভটা কার হলো? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে গণভোটটা পেছালেন, পিছিয়ে কার লাভ হলো? সবচেয়ে বড় ক্ষতি তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছে। এটাকে উনি জানেন না? এত বড় রাজনীতিবিদ, তাকে আমরা এত প্রশংসা করি, উনি এত বড় খেলোয়াড়, উনি কি এটা কখনো বোঝেননি যে আমি এই সনদটা যদি আগের থেকে পাস করিয়ে না রাখতে পারি, পরবর্তী সরকার এসে সেটা নাও করতে পারে? এটা কি তাকে বোঝানোর মতো কেউ ছিল না? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই। আমি আগের একটা ভিডিওতে বলেছি তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হতে পারে নাও হতে পারে। নইলে জুলাই সনদের এই যে গণভোটটা, এটা অকারণে পিছানো হয়েছে। গণভোটটা যদি আগে হতো তাহলে জুলাই সনদটা পুক্ততা পেত, জুলাই সনদটার একটা জায়গায় থাকতো। এখন যেহেতু গণভোটের দিন হবে, সেই দিন এক নাম্বার ভয় হলো সেখানে হ্যাঁ জয়যুক্ত করাটা কঠিন হয়ে যাবে। কারণ বিএনপি কখনোই জুলাই সনদের পক্ষে ভোট দিবে না। বিএনপির যারা সাপোর্টার আছেন, বিএনপির একটা বিরাট অংশ সাপোর্টার আছেন যারা তাদের প্রার্থীকে ভোট দিতে আসবে, তাদেরকে শিখিয়ে দেওয়া হবে, তুমি আমাকে ভোটটা দেওয়ার পর নাতে একটা টিকচিহ্ন দিয়ে আসবে, এত কিছু পড়ার দরকার নেই ভাই, তোমার নাতে দিয়ে আসবে। বিএনপির ভোটগুলো পাবে না, বিএনপির ম্যাক্সিমাম পাবে না ভোটের জন্য তারা নিজেরা অলরেডি পাবলিসিটি শুরু করে দিয়েছে। হ্যাঁ ভোট দেবে সাধারণ জনগণ, যারা একটু বুদ্ধিমান, যারা বোঝে, যারা দেশকে নতুনভাবে ঢালতে যে ছেলে সাজাতে চায়, তারাই একমাত্র হ্যাঁ ভোট দেবে। আর কারা দেবে? যারা জামাত ইসলাম করেন বা ইসলামী সমমনা পার্টি করেন, তারা ভোট দেবেন। রইল আওয়ামী লীগের একটা বিরাট সংখ্যক ভোটার, রইল জাতীয় পার্টির একটা ভোটার, তারা কোথায় দেবে? তারা যদি কোনো কারণে নাতে ভোট দিয়ে দেয় তাহলে তো না জয়যুক্ত হয়ে যাবে। তারপর কি হবে? আমি তো প্রথমত ভয়ে আছি, হ্যাঁ জয়যুক্ত হলেও এটার কোনো সাংবিধানিক স্বীকৃতি পাবে কিনা পরবর্তী সরকারের কাছ থেকে, সেটাই আমার প্রথম সন্দেহ। দ্বিতীয় সন্দেহ, না ভোট পেলে, না জয়যুক্ত হলে কি হবে? তারপর এই যে ছেলেগুলো, এরা সব তো ফাঁসির দড়িতে ঝুলবে, এরা কেউ নিস্তার পাবে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বেশ প্রতিষ্ঠিত একজন মানুষ, ওনার গায়ে আঁচড় দেওয়া হয়তো বা কষ্ট হবে, কিন্তু নাহিদ, সার্জিস, হাসনাত, এদেরকে আঁচড় দেওয়া কোনো সমস্যাই হবে না সেই সরকারের জন্য। কারণ তখন একটা গণতান্ত্রিক সরকার থাকবে, সেই সরকার থাকবে শক্তিশালী। এই ব্যাপারগুলো কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবেননি? উনি উনার কথা শুধু না, উনি কি ছেলেগুলোর কথা একবারও ভাবেননি? উনি কি একবারও ভাবেননি যে যদি জুলাই সনদটা পাস না হয়, পরবর্তী সরকার এসে যদি এদের বিরুদ্ধে মামলা করে, সন্ত্রাসী মামলা করে, রাষ্ট্রদ্রোহিতা মামলা করে, এরা বাঁচবে? কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। তারপরেও ইউনূস স্যার কেন যে জুলাই সনদটাকে রেখে দিলেন সেই ইলেকশনের জন্য, এবং তারপরে এর যে কি ভবিষ্যৎ হবে, এর যে কবর রচনা হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। আমরা একটা জিনিস বুঝলাম না, এত বড় ব্লান্ডারিং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি করে করলেন? কি করে গণভোটটাকে পিছিয়ে দিলেন? কি করে এই যে এই জুলাই সনদটাকে কবরে পাঠিয়ে দিলেন? দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো শোনার পরে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।